গ্রামে ঢোকার পর রিয়াদের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। সবাই বলেছিল নদী তোমাকেও ছেড়ে গেছে। রিয়াদ কিছু বুঝতে পারছে না, কেউ তাকে পরিষ্কারভাবে বলতেও চাইছে না। সবার দৃষ্টিতে তার জন্য ঘৃণা দেখতে পাচ্ছে সে। লোকমুখে যতটুকু শুনছে তাতে বুঝতে পেরেছে নদী জয়ের সাথে নেই, আর জয়ের অবস্থা ভালো নয়। রিয়াদ কোনো কিছু না ভেবে পেয়ে জয়ের বাড়ি চলে গেল। জয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে রিয়াদ বেশ অবাক হলো। পূর্বে টিনের ঘরটি এখন ইট পাথরে রূপান্তরিত হয়েছে। জয়ের ব্যবসা করে যে উন্নতির দোরগোড়ায় পৌঁছে গেছে তা রিয়াদ ভালোই বুঝতে পারল। রিয়াদ কিছুটা সংকোচ নিয়ে জয়ের দরজায় কড়া নাড়ল। দরজার ওপারে রিয়াদের জন্য দ্বিতীয় চমক অপেক্ষা করছিল। দরজা খুলে দেওয়া ব্যক্তিটিকে দেখে রিয়াদ বেশ অবাক হলো। ব্যাপারটা স্বাভাবিকভাবে নিল। দরজার ওপারে স্বপ্না দাঁড়িয়েছে। স্বপ্না শান্তভাবে বলল, কী চাই? কী চাই মানে? আমি জয়ের সাথে দেখা করতে এসেছি। জয়ের সাথে তোর প্রয়োজন তো ফুরিয়ে গেছে। তা দেখা করতে কেন চাচ্ছিস? জয়ের সাথে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে মানে? গ্রামের লোকজন বাইরে এসব কি বলছে? আমি কিছু বুঝতে পারছি না। এখন তো তুই বুঝবি না। জয়ের জীবন নষ্ট করতে চেয়েছিলি, যখন দেখলি সফল হতে পারিসনি তখন ফিরে এসেছিস। তুই এসব কি বলছিস স্বপ্না? আমি কিছু বলতে চাচ্ছি না, আমি চাচ্ছি তুই এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাবি। রিয়াদ বিস্ময়ে মুখশ্রী হা হয়ে গেল। স্বপ্নার কথাকে পাত্তা না দিয়ে রিয়াদ বলল, আমি জয়ের বাড়িতে এসেছি জয়ের সাথে দেখা করে তারপর যাব। জয় বাড়িতে নেই, আর থাকলেও তোর সাথে দেখা করতো না। তাহলে কাকিমার সাথে কথা বলবো? তোর এই ঘৃণিত মুখ আমার শাশুড়ি আম্মা দেখতে চাইবেন না। রিয়াদ অবাক হওয়া বোধহয় আরও বাকি ছিল। তাই তো একটার পর একটা বিস্ময়কর কথা শুনতে হচ্ছে। রিয়াদের জানা মতো জয় এবং তার বোন ছাড়া তাদের আর কোনো ভাই নেই। তাহলে জয়ের আম্মাকে স্বপ্নার শাশুড়ি বলল কেন? রিয়াদ কৌতূহল নিয়ে বলল, শাশুড়ি আম্মা মানে? কেন? কি ভেবেছিলি তোরা? নদীর বিরহে জয় নিঃশেষ হয়ে যাবে? জয়ের জীবনে কেউ আসবে না কখনো? একটু থেমে পুনরায় বলল, তাহলে তুই ভুল ভাবছিস। নদীর বিরহে জয়কে আমি শেষ হতে দেইনি। জয়কে আমি আমার ভালোবাসা দিয়ে সাজিয়ে দিয়েছি। স্বপ্ন, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। স্বপ্না রিয়াদের চোখের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো, সাথে সাথে নিজের চোখ বন্ধ করে ফেলল স্বপ্না। এই চোখের দিকে তাকিয়ে নতুন কোনো স্বপ্ন দেখতে চায় না স্বপ্না। স্বপ্নার স্বপ্নগুলো তো সেদিনই শেষ হয়ে গেছিল যেদিন রিয়াদ বলেছিল সে স্বপ্নাকে নয় নদীকে ভালোবাসে। স্বপ্না মনে মনে কিছু একটা ভেবে রিয়াদের মুখের উপর দরজা বন্ধ করে দিল। রিয়াদ হতাশা হওয়া ছাড়া এই মুহূর্তে কিছু করার নেই। রিয়াদ এক মনে হেঁটে বাড়ি চলে এলো। বহুদিন পর, প্রায় 6 বছর পর বাড়ি ফিরল সে। মনে হচ্ছে যেন কতটা সময় পার হয়ে গেছে। আম্মার সাথে কাটানো মধুর স্মৃতিগুলো স্মরণ করতে করতে রিয়াদ ঘরের ভিতরে প্রবেশ করলো। রিয়াদের ঘরে আসার খবর পেয়ে নদীর বোন নূপুর তাদের বাসায় ছুটে আসলো। উঠোন থেকে রিয়াদকে ডাকতে লাগলো, রিয়াদ ভাইয়া। রিয়াদ নূপুরের ডাক শুনে বাইরে চলে এলো। নূপুর রিয়াদকে সামনে দেখে খুব দ্রুত জিজ্ঞাসা করলো, আমার আপা কই ভাইয়া? রিয়াদ চমকালো না। রিয়াদ এতক্ষণে বুঝে গেছে নদীর সাথে তাকে জড়িয়ে এখানে কিছু একটা রটেছে। রিয়া স্বাভাবিকভাবে বলল, ভিতরে চলো নূপুর, তোমার সাথে আমার কথা আছে। আমারও কথা আছে, আচ্ছা চলো। রিয়াদ নূপুরকে নিয়ে ভিতরে গেল। ভিতরে গিয়ে খুব শান্তভাবে জিজ্ঞেস করলো, আমি এখানে না থাকায় কি কি ঘটেছে নূপুর? নদী আমার কাছে আছে এসব তোমাকে কে বললো? আপা যে তোমার কাছে গেছে এটা তো সবাই জানে। সেটাই তো জানতে চাই, কিভাবে জানে সবাই? আচ্ছা শোনো বলছি। নূপুর বলতে শুরু করলো, 2 বছর আগে একদিন হঠাৎ শোনা গেল নদী শ্বশুরবাড়ি থেকে পালিয়ে গেছে। আব্বা আম্মা সেটা শুনে সাথে সাথে জয় ভাইদের বাড়িতে গেলাম। বাড়ি গিয়ে দেখতে পেলাম জয় ভাই পাগলের মতো কান্না করছে। মুখ দিয়ে শুধু একটাই কথা বলছিল, আমার নদী। আমি আমার নদীরে ছাড়া বাঁচবো না। কোথায় নদী, ফিরে এসো। সেদিন জয় ভাইয়েরা পুরো পাগলের মতো কান্না করছিল। আমরা যেতেই জয়ের আম্মা আমাদের হাতে একটা চিঠি তুলে দেয়। চিঠিতে নদী আপার লেখা। চিঠিতে লেখা ছিল, প্রিয় জয়, আমি উপলব্ধি করতে পারছি আমি তোমাকে ভালোবাসি না। আমি যারে ভালোবাসি সেই মানুষটা তুমি নও। আমার ভালোবাসার মানুষ রিয়াদ। আমি রিয়াদকে ছাড়া নিঃস্ব। 4 বছরের সংসার জীবনে এই কথাটা বারবার বলতে চেয়েছি তোমায়, কিন্তু তুমি শুনতে চাওনি। আর যাই হোক, একজন অক্ষম পুরুষের সাথে সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব না। তুমি খুব ভালো করে জানো তুমি কখনো বাবা হতে পারবে না। আমি তোমার থেকে মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত হতে পারবো না। তাই আমি রিয়াদের সাথে সম্পর্কে জড়াই। আমি এখন 1 মাসের গর্ভবতী। আমি গর্ভবতী শোনার পর তুমি হয়তো বুঝতে পারতে আমি আর তোমার নেই। তাই নিজ থেকে জানিয়ে চলে যাচ্ছি, ভালো থেকো তুমি, ইতি নদী। সব শুনে রিয়াদ স্তব্ধ হয়ে বসে পড়লো। অস্ফুট সুরে মুখ দিয়ে বের করলো, আমি বিশ্বাস করি না। বর্ষা থেকে উঠে দাঁড়িয়ে কঠিন গলা বলল, নদীর সাথে কিছু একটা হয়েছে। ওই চিঠি নদীর লেখা কিছুতেই হতে পারে না, কিছুতেই না।
যেখানে 6 বছর ধরে আমাদের মধ্যে কোনো কথাই হয়নি সেখানে নদী আমার জন্য বাড়ি ছেড়েছে, এটা সত্যি হতে পারে না। নূপুর বিস্ময় নিয়ে বলল, তার মানে আপা তোমার কাছে যায়নি? তাহলে আমার আপা কোথায়? রিয়াদ নীরবতা নিয়ে নূপুরের সামনে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে নূপুরকে বলার মতো কোনো বাক্য তার কাছে নেই। নূপুর সন্দেহ ভরা দৃষ্টি নিয়ে বলল, তুমি আমার আপার সাথে কিছু করো নাই তো? এখন না জানার ভান করছো? রিয়াদ মলিন হেসে নূপুরের মাথায় হাত রাখলো, মায়াভরা কণ্ঠে বলল, আমি তোমার আপারে খুঁজে বের করব। তুমি মানো আর না মানো, আমি তোমার আপাকে গত 6 বছর চোখের দেখাও দেখিনি। তুমি সত্যি আপার সাথে ছিলে না? সমাজের মানুষ তোমার আপারে কলঙ্ক দিছে। আচ্ছা তুমি বলো, তোমার আপা কলঙ্কিত হওয়ার মানুষ? একটু থেমে পুনরায় বলো, নদী খুব স্বচ্ছ পরিষ্কার হয়, তার গায়ে কলঙ্কের দাগ লাগাটা বেমানান। তোমার এই কঠিন কথা আমি বুঝতে পারছি না। আমি শুধু জানতে চাই, তুমি আমার আপারে সত্যি খুঁজে বের করবা? সত্যি খুঁজবো। কবে? খুব তাড়াতাড়ি। আমি কিন্তু তোমাকে বিশ্বাস করছি না এখনো। তোমার আপারে খুঁজে এনে আমি তোমার বিশ্বাস অর্জন করে নিব। নূপুর কিছু না বলে চলে গেল। রিয়াদের কথায় বিশ্বাস করতে ইচ্ছে করছে সে নদীকে খুঁজে দেবে। পরক্ষণে অন্য মন বলছে, এই তো আপারে নিয়ে গেছে, এ জানে আপার ঠিকানা, নতুন করে কি খুঁজবে? নূপুর ভেবে পাচ্ছে না কি করবে। আজ সে দশম শ্রেণীতে পড়া একজন কিশোরী, জীবনে বাস্তবতা অনুভব করতে শিখেছে, পাশাপাশি বাস্তবতা পাশাপাশি আবেগ ভালোবাসা উপলব্ধি করছে সে। ভালোবাসা উপলব্ধি করার মতো ক্ষমতা আছে বলে সেই নদীর বিয়ের দিন রিয়াদ আর স্বপ্নার কথার মানে বুঝতে পারছে। সেদিন ছোট থাকায় ততটা বুঝতে পারেনি বলে আজ বুঝতে অসুবিধা হচ্ছে না। নূপুরের স্মৃতির পাথায় নদীর বিয়ের দিন স্বপ্না আর রিয়াদের কথাগুলো স্মরণ করতে লাগলো। সেদিন নদীর বিদায়ের পালা শেষে স্বপ্না রিয়াদের কাছে এলো। রিয়াদ আড়ালে দাঁড়িয়ে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছিল। ঠিক সে সময় স্বপ্না এসে বলল, তুই কাঁদছিস কেন রিয়াদ? জয়ের বিয়ে হয়ে গেল অথচ তোর হচ্ছে না তাই? রিয়াদ চমকে স্বপ্নার দিকে তাকালো। স্বপ্না পুনরায় বলল, আমি তো রাজি আছি, চল দুজনে বিয়ে করে ফেলি। রিয়াদ নিজেকে স্বাভাবিক করে বলল, কী সব আবল তাবল বলছিস এসব? আবল তাবল মানে? আমার কি বিয়ের বয়স হয়নি? হ্যাঁ হয়েছে, কিন্তু তাতে আমার কি? তোর কি মানে? আমরা একে অপরকে ভালোবাসি তাই? রিয়াদ স্বপ্নার কথা সমাপ্ত করার পূর্বে বলল, আমরা একে অপরকে ভালোবাসি মানে? কি ভুলভাল বকছিস তুই? ভুলভাল বকছি মানে? আমি তোকে কখন বললাম যে আমি তোকে ভালোবাসি? রিয়াদের কথায় স্বপ্নার মাথায় আকাশ ভেঙে পড়ল। এতদিন তিলে তিলে যে স্বপ্না নিজের মনে গড়ে তুলছিল, তা ভুল ছিল। স্বপ্না নিজেকে সংযত করে বলল, মুখে না বললে আকারে ইঙ্গিতে তো ভালোবাসা বুঝিয়েছিস তুই। রিয়াদ হতভম্ব হয়ে গেল। মন খারাপ হয়ে গেছে তোর? আমি আকারে ইঙ্গিতে তোকে ভালোবাসে বুঝেছি? হ্যাঁ বুঝেছিস। একবার নয়, বারবার, হাজারবার। স্বপ্নে চিৎকার করে বলা উপরোক্ত বাক্যটি রিয়াদকে নিস্তব্ধ করে দিল। একবার নয়, বারবার, হাজারবার ইঙ্গিত দিয়েছিস। ভালোবাসা তোর জন্য এত গভীর হয়ে গেল? রিয়াদ বিস্ময়ে হা হয়ে গেল। বিস্ময় নিয়ে বলল, কেমন ইঙ্গিত? আর কখন বা ইঙ্গিত দিলেন? স্বপ্ন চোখের অশ্রু বিসর্জন দিয়ে শান্তভাবে বলল, যখন আমার কিশোরী মন আবেগ হয় ভেসে চলছিল, ঠিক তখনই। আমি নদী যখন স্কুলে মাঠে নানা ধরনের গল্পে মগ্ন থাকতাম, ঠিক তখনই তোর প্রেমময় দৃষ্টি আমাকে ইঙ্গিত করেছিল ভালোবাসার। ক্লাসের ফাঁকে ফাঁকে তোর অবদ্ধ চোখগুলো যতবার আমার দিকে তাকিয়েছে, ঠিক ততবার ভালোবাসার ইঙ্গিত দিয়ে গেছে। রিয়াদের বলার মতো কোনো ভাষাই রইল না। প্রেমময় দৃষ্টি যার দিকে নিক্ষেপ করেছিল সেই মানুষটা কখনো বুঝলো না, অথচ অন্য একজন সেই দৃষ্টিকে নিজের স্বপ্নের দুনিয়া রাঙিয়েছে। রিয়াদ এই মুহূর্তে চুপ করে থাকাটা ঠিক নয়। এখন চুপ থাকলে ভুল হয়ে যাবে। তাই রিয়াদ বলল, আমি তোর দিকে কখনো ওভাবে তাকাইনি। তুই আর নদী একসাথে থাকায় কখনো বুঝতেই পারিসনি আমি তোর নয় নদীর দিকে তাকিয়ে থাকতাম। রিয়াদের কথার মর্মার্থ বুঝতে পেরে স্বপ্না বিস্ময় নিয়ে দাঁড়িয়ে রইল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুই নদীকে? হ্যাঁ, আমার চাহনিতে যে ভালোবাসা ছিল সেটা তোর জন্য নয়, নদীর জন্য। স্বপ্নের পৃথিবী সেখানেই থমকে গেছে। এরপর কি হয়েছে তা নূপুরের জানা নেই। কেননা যেদিন রিয়াদ স্বপ্নাকে আর সুযোগ না দিয়ে চলে গেছিল, নূপুর যখন বুঝতে শিখল তখন তার মন বলেছিল রিয়াদ নদীকে ভালোবাসে। তাহলে নদী তার কাছে যাওয়ার ঘটনাটা হয়তো সত্যি। তাই তো আজ রিয়াদের কথাগুলো বিশ্বাস করতে তার কষ্ট হচ্ছে। অন্যদিকে রিয়াদ ভেবে ভয় পাচ্ছে, তার সাথে কি হচ্ছে? কেনই বা নদী পালিয়ে গেল? পালিয়ে গেল তো গেল, কিন্তু কোথায়? ওই চিঠির অর্থ কী? চিঠিটা কে লিখলো এবং কেন? রিয়াদ মনে মনে হচ্ছে, নদী খুব বিপদে আছে। হয়তো সেই বিপদটা নদীর গায়ে লাগা কলঙ্ক ঢাকা পড়ে গেছে। রিয়াদ পরের দিন সকালবেলা জয়ের দোকানের সামনে এসে দাঁড়ালো। একদিন এখানে একটি দোকান দিয়ে কাজ শুরু করেছিল রিয়াদরা। আজ এখানে পরপর 4টি দোকান, 5জন কর্মচারী। তাদের থেকেই জানা সবগুলো জয়ের দোকান। জয় জীবনের উন্নতি শিখরে পৌঁছে গেছে। আজ আর জয়ের জীবনে রিয়াদের প্রয়োজনীয়তা নেই। ফুরিয়ে গেছে সব প্রয়োজন। কর্মচারী থেকে জানা গেল জয় কিছুক্ষণের মধ্যে এখানে আসবে।
তাই রিয়াদ অপেক্ষা করে গেছে। বেশ কিছুক্ষণ অপেক্ষার শেষে জয়ের দেখা মিলল। জয় রিয়াদকে দেখে বেশ চমকালো। জয়ের বিস্ময়কর চাহনি রিয়াদের চোখ আড়াল হলো না। জয়কে শান্তভাবে জিজ্ঞাসা করলো, কি চাই? জয়, আমার তোর সাথে কিছু কথা আছে, প্লিজ চল একটু আলাদা কথা বলি। অনিচ্ছার সত্ত্বেও জয় যেতে রাজি হলো। রিয়াদ জয়ের সাথে একটা নিরিবিলি স্থানে গিয়ে বসলো। জয় স্বাভাবিকভাবে বলল, যা বলার তাড়াতাড়ি বল। নদীর সাথে কি হয়েছে? নাটক করার জন্য এত বছর পর দেখা করতে আসলি? রিয়াদ বুঝতে পারছে জয় এরকম কেন করছে, তাই নিজেকে স্বাভাবিক রেখে বলল, নদীর সাথে আমার 6 বছর দেখা হয়নি জয়। নদীর সাথে আমার প্রেমের সম্পর্ক 6 বছর আগেও ছিল না, আজও নেই। তোরা যা জানিস ভুল। জয় একটা দীর্ঘশ্বাসের সে বলল, আমি অক্ষম কিনা জানি না, তবে সংসার জীবনে 4 বছর নদীকে একটা বাচ্চা দিতে পারিনি। হয়তো এটাকে সে আমার অক্ষমতা ভেবে নিয়েছে। সে তোর সাথে ভালো থাকা খুঁজে নিয়েছে, তাই আমার কোনো অভিযোগ নেই। তুই আমার বন্ধু, তোর জন্য আজ আমি এতটা পথ পাড়ি দিতে পেরেছি, তাই আমার ভালোবাসা তোর সাথে সুখী, এটা জেনে আমি খুব খুশি আছি রিয়াদ। একটু থেমে পুনরায় বলল, একবার মনে হচ্ছিল হয়তো জীবনের সামনে এগিয়ে যাওয়া আর হলো না। আমার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে স্বপ্না আমার হাত ধরছিল। স্বপ্নার বাড়িয়ে দেওয়া হাতটা ধরেই আমি অতীতকে ভুলে গেছি রিয়াদ। তাই দয়া করে নতুন কোনো নাটক করিস না। রিয়াদ বুঝতে পারছে না সে জয়কে কীভাবে বোঝাবে, কিন্তু তাকে যে বোঝাতেই হবে। রিয়াদ বলল, তোরা যা জানিস তা ভুল। সত্যি আমাদের মাঝে কোনো কিছু নেই। আমি আদৌ জানি না নদী কোথায়। আমি নদীকে খুঁজতে চাই জয়। জয় রিয়াদের মুখশ্রীর দিকে তাকিয়ে রইল, খুব আস্তে করে বলল, মানুষ এত নিখুঁত অভিনয় করে কিভাবে? দেখ, তোর মুখশ্রী দেখে মনে হচ্ছে তুই সত্যি বলছিস। আমার তোর কথা বিশ্বাস করতে ইচ্ছা করছে রিয়াদ। আমি অভিনয় করছি না জয়। তুই অভিনয় কর কিংবা না কর, তাতে আমার কোনো সমস্যা নেই। তোকে শুধু এটুকু বলতে চাই, একজন হৃদয় ভাঙা মানুষ আর একজন হৃদয় ভাঙা মানুষকে বুঝতে পারে। স্বপ্নার হৃদয় ভাঙা ছিল বলে আমার ভাঙা হৃদয়ের যন্ত্রণা উপলব্ধি করেছে। আমি দ্বিতীয়বার স্বপ্নার হৃদয়টা ভাঙতে পারবো না, কিছুতেই না। রিয়াদকে কিছু বলার সুযোগ না দিয়ে জয় চলে গেল। রিয়াদ জয়ের চলে যাওয়ার দিকে দৃষ্টি দিয়ে একটি দীর্ঘশ্বাস ছেড়ল। রিয়াদের ভাবনাগুলো সব নিস্তব্ধ হয়ে গেল। রিয়াদ ভেবে পাচ্ছে না তার কি করা উচিত। কোথা থেকে শুরু করবে সেই নদীকে খুঁজে পাবে? গ্রামের লোকজনের সাথে কথা বলে রিয়াদ নদীর ব্যাপারে জানার চেষ্টা করলো, কিন্তু সফল হলো না। যতটুকু রটেছে ততটুকু জানে তারা, যে বাড়তি কোনো খবর দিতে পারল না। রিয়াদের মনে হচ্ছে আর কোনো রাস্তা নেই। হয়তো নদীকে খুঁজে পাওয়ার সমস্যা, রাস্তাই বন্ধ। কোথাও এক ফোঁটা আশা বেঁচে নেই। ঠিক তখনই আশার আলো নিয়ে পাশের বাড়ি জমিলাভাবে বললেন, দেখো, আমরা যতটা জানি তা তো বললাম, তবে তবে কি ভাবি? নদী পালানোর খবর বেশ হওয়ার কিছুদিন আগে ঋতু জয়ের বোন এসেছিল তোমার খোঁজ নিতে। রিয়াদ কিছুটা নয়, বেশ অবাক হলো। জয়ের বোন তার সাথে দেখা করতে এসেছিল? কিন্তু কেন? রিয়াদ কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞাসা করছিল, ঋতু কেন এসেছিল? তা বলেনি, শুধু বলেছিল তোমার সাথে দেখা হওয়াটা জরুরি। রিয়াদ তাদেরকে বিদায় দিয়ে ঘরে এলো। মনের মধ্যে কিছু আশা জাগলো, হয়তো ঋতু তাকে কিছুটা সাহায্য করতে পারে। কিন্তু সে ঋতু অবধি পৌঁছাবে কিভাবে? রিয়াদ বসে বসে ভাবছিল ঠিক কিভাবে ঋতুর সাথে দেখা করবে। ঠিক তখনই তাকে অবাক করে দিয়ে ঋতু তার ঘরে এলো। ঘরে প্রবেশ করার সময় দরজা দেয়নি রিয়াদ, তাই ঋতু সোজাসুজি ভিতরে ঢুকে গেল। রিয়া ঋতুকে দেখে বলল, তুমি? হ্যাঁ, আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো। দেখুন, আমার হাতে সময় নেই, আমি কোনো ঝামেলায় চাই না, তাই সোজাসুজি বলে দিচ্ছি, ভাবি শহরে তার মামাতো বোনের বাসায় আছে। দয়া করে এসব নিয়ে গ্রামে আর কাটাছিড়া করবেন না। ঋতু এক মুহূর্ত দাঁড়িয়ে না চলে গেল। ঠিক যে গতিতে রিয়াদের কাছে এসেছিল সেই গতিতে চলে গেল। রিয়াদ ঋতু যাওয়ার পরে তাকে হা হয়ে রইল। ঋতু শুধু চলে যায়নি, চলে যাওয়ার পূর্বে একটা কাগজ ঘরের ভিতরে ফেলে গেল। রিয়াদ কিছুক্ষণ কাগজটির দিকে তাকিয়ে রইল। রিয়াদ কাগজটি হাতে নিয়ে তার ভাঁজ খুলল। কাগজটিতে যা লেখা ছিল, তারপরে রিয়াদের দাঁড়ানো থেকে বসে পড়ল। কাগজটিতে লেখা ছিল, তুই কোথায় রিয়াদ? এভাবে একা পেলে কোথায় চলে গেলি? তুই তো জানিস রিয়াদ, আমি তোর সাথে সব কিছু শেয়ার না করে থাকতে পারি না। তুই আমার একমাত্র বন্ধু, যার সাথে আমি মন খুলে কথা বলতে পারি। কেন এভাবে না বলে হারিয়ে গেলি? আমি যে একা হয়ে গেছি, তুই যদি জানতি আজ তোকে ঠিক কতটা প্রয়োজন আমার, তাহলে এভাবে একা ফেলে হারিয়ে যেতি না। ফিরে আয় রিয়াদ, আমার তোকে অনেক কিছু বলার আছে রিয়াদ, ফিরে আয় না। রিয়াদ লেখাগুলো বারবার পড়ল। কল্পনার নদীকে কাতর সুরে তাকে ফিরে আসার আহ্বান প্রতিচ্ছবি রূপে ভেসে উঠছিল। রিয়াদ মন বলছে নদী তাকে খুব কষ্ট নিয়ে ডাকছে। নদীর অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু রিয়াদ যখন চলে গিয়েছিল তখন সে তো, নদী খুব ভালো ছিল। নদী ভালো আছেই বলেই তো সে চলে গিয়েছিল। রিয়াদের স্মৃতির পাতায় 6 বছরের আগের গল্পটি ভেসে উঠল। নদীর বিয়ের 2 মাস পর রিয়াদের কাছে নদীর একটা চিঠি আসলো। চিঠিতে লেখা ছিল, প্রিয় রিয়াদ,
আমি খুব খুশি আছি। জীবনে এত সুখী হব তা কখনো ভাবিনি। জয় আমাকে এতটা ভালোবাসা দিয়েছে যে জীবনের কিছু মুহূর্তে জন্মানোর আবেগটা আজ বড্ড ভুল মনে হচ্ছে। তোকে হয়তো খুব বিরক্ত করতাম, বিশ্বাস কর। আমি অনেক চেষ্টা করছি তোকে বিরক্ত না করতে, কিন্তু পারিনি। তোর সাথে শেয়ার না করলে তো পারলে আমার কেমন লাগে, একটু ভালো লাগে না। তাই আনন্দ এবং দুঃখ তোর সাথে ভাগ করে নিচ্ছি। আমি খুব সুখী। ভালোবাসার গড়া আমার সংসারটা। ইতি নদী। রিয়াজ যখন চিঠি করে কান্না করছিল ঠিক তখনই তার আম্মা বলল, চল বাজান, আমরা শহরে যাই। তোর মামাকে দেখি না কতকাল। রিয়াদ সেদিন বুঝেও না বোঝার ভান করেছিল। রিয়াদ জানতো তার আম্মা তাকে অন্য পরিবেশে নিয়ে নদীর স্মৃতি ভোলাতে চাচ্ছে। তবু না বোঝার ভান করে আম্মার ইচ্ছে রাখতে মামার বাড়ি চলে গেল। রিয়াদের ভাষ্যমতে সেখানে কিছুদিন বেরিয়ে ফিরে আসবে, কিন্তু আর হলো না। সেখানে যাওয়ার কিছুদিন পর তার আম্মা অসুস্থ হয়ে পড়ল। সাধারণ জ্বর ভেবে রিয়াদ আম্মায় হেলায় হেলিয়ে দিয়েছিল তার অসুস্থতাকে। রিয়াদ তার আম্মাকে বারবার বলা শেষে সে হাসপাতালে যেতে রাজি হয়নি। পরিশেষে আম্মার মৃত্যুটাকে উপহার হিসেবে পেয়েছিল। সেদিনের পর থেকে রিয়াদ নীরব হয়েছিল। বেঁচে থাকার একমাত্র ভরসা সে যে ছিল সেই মানুষটা আর রইল না। নিজেকে সবকিছু থেকে কেমন যেন গুটিয়ে নিয়েছিল রিয়াদ। সবকিছুর জন্য নিজেকে অপরাধী মনে হতে লাগলো। এরপর কয়েক বছর কিভাবে কেটেছে তা শুধু সেই জানে। হঠাৎ কোনো পড়ন্ত বিকেলে মনে হয়েছিল গ্রামে এসে একবার চেনা মুখগুলো মুখশ্রী দেখে যাবে, কিন্তু গ্রামে এসে যা হলো। নূপুরের সাহায্যে তার মামাতো বোনের বাসার ঠিকানা নিয়ে সেখানে উপস্থিত হলো রিয়াদ। দরজায় কড়া নাড়ার কিছু মুহূর্তে মধ্যে দরজা খুলে দিল রাইসা, নদীর মামাতো বোন। সামনে এসে দাঁড়ালো। স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি চাই? নদী আছে? রিয়াদের নিঃসংকোচ বাক্যে রাইসা কিছু একটা ভাবলো। রাইসা পুনরায় স্বাভাবিকভাবে বলল, রিয়াদ। রিয়াদ কিছুটা চমকালো। নদীর বোন তাকে কিভাবে চেনে? প্রশ্নটা মাথায় আসলে সেটাকে মাথা থেকে ফেলে দিয়ে বল করে, হ্যাঁ, ভেতরে আসুন। রিয়াদ রাইসার আহ্বান পেয়ে ভেতরে প্রবেশ করলো। ঘরের ভিতরে দুটো রুম দেখতে পেল রিয়াদ। রিয়াদ চোখ দিয়ে আশপাশটা ভালোভাবে লক্ষ্য করছিল, কিন্তু নদী দেখা পেল না। পাশের ঘরটি দরজা চাপানো, সেই দরজা কি আছে সেটা দেখা যাচ্ছে না। রিয়াদের মন কোথাও না কোথাও আশা নিয়ে দাঁড়িয়েছে, হয়তো বা ও ঘরে নদী আছে। রাইসা রিয়াদকে বসতে বলে ও ঘরে চলে গেল। একটু পর হাতে একটা দিনপঞ্জি উম নিয়ে ফেরত এলো। দিনপঞ্জি রিয়াদের হাতে নিয়ে বলল, এটা পড়ো, পরে বাকিটা বলছি। রিয়াদ দিনপঞ্জিটা হাতে নিয়ে বেশ অবাক হলো। হঠাৎ ও ঘর থেকে বাচ্চার কান্না শব্দ ভেসে আসলো। বাচ্চার কান্নার শব্দ পেয়ে রাইসা রিয়াদকে পড়তে বলে ও ঘরে চলে গেল। রিয়ার সমস্ত ভাবনাগুলোকে মনের গহীনে লুকিয়ে দিনপঞ্জিকাটা পড়তে শুরু করলো। শুরুটা কিভাবে করব জানি না, তবে এখানে কিছু লেখার পূর্বে আমি একটা কথা বলতে চাই। হয়তো যাকে ভালোবাসা যায়, যাকে ভরসা করা যায়, সব কিছু শেয়ার করা যায় না। নয়তো আমি যাকে ভালোবেসেছিলাম সেটা ভালোবাসা ছিলই না। আজ আমি যা লিখব সবটাই তার জন্য, যাকে আমি আমার থেকে বেশি ভরসা করি, যার সাথে কখনো কোনো কথা শেয়ার করতে আমার কোনো দ্বিধা কাজ করেনি। আমার এই লেখাগুলো তার জন্য। সে হলো আমার প্রিয় বন্ধু রিয়াদ। আমার মন বলছে কোনো একদিন রিয়াদ আমার খোঁজে এখানে আসবে। সেদিন যদি আমি না থাকি, তাই মনের সব কথা এখানে লিখে রাখছি। জীবনের সমাপ্তি হয়তো খুব কাছে, তাই সমাপ্তির পূর্বে নিজের গোপন কিছু কথা বলতে চাই। রিয়াদ নামটা মনে পড়লে প্রথমে আমার স্মৃতিতে সে কথাটি ভেসে ওঠে। সেটা হলো, সে আমার প্রথম আবেগ, যার চোখে নিজেকে দেখার লোভটা বড্ড পুড়িয়েছে আমায়। কথাটা বুকে বিঁধল তোর? আমি জানি রিয়াদ, হয়তো এই কথাটা শুনে খুশি হোস না তুই, তবু আজ বলছি, হ্যাঁ, তুই আমার প্রথম আবেগ, প্রথম অনুভূতি। সেই অনুভূতিকে আমি ছোট মস্তিষ্কে ভুল চিন্তা বলে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আজ জানি না, মনে হচ্ছে ওই ভুল চিন্তাটা আমার জীবনে সবচেয়ে কঠিন সত্য ছিল। আজ জানতে খুব ইচ্ছে করছে রিয়াদ, কেন আমায় ভালোবাসলি না? কেন তোর অনুভূতি অন্য কারোর জন্য জন্মালো? তোর অনুভূতিটা অন্যজনের জন্য ছিল বলেই আমি জীবনে ভুল মানুষকে বেছে নিতে বাধ্য হয়েছি। হ্যাঁ, তুই ঠিক শুনছিস, তোর জন্য আমার জীবনটা ভুলময় হয়ে গেছে। তখন বয়ঃসন্ধিকাল সূচনা ছিল। অষ্টম শ্রেণীতে বসে মনের মধ্যে আবেগ, অনুভূতির জন্ম নিয়েছিল। সে বছর প্রতিটা মুহূর্ত আমি তোকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতাম। যখন মাঠের মধ্যে আমি আর স্বপ্ন বসে গল্প করতাম, ঠিক তখনই তোর আবেগী চোখ ভেসে দেখে নিজেকে স্বপ্নের দুনিয়ায় ভাসিয়ে নিয়ে আসতাম। আমার সেই স্বপ্ন ভেঙে দিয়েছিল কয়েকদিনের মধ্যে, যখন স্বপ্না বলল, দেখ রিয়াদ কীভাবে আমার ভালোবাসার কথা বলছে। আমি চমকে স্বপ্নার দিকে তাকিয়ে বললাম, তোকে ভালোবাসার কথা বলছে মানে? স্বপ্না লাজুক হেসে বলল, তুই তো জানিস না, আসলে আমি আর রিয়াদ একে অপরকে ভালোবাসি। দেখিস না রোজ ও কিভাবে আমার দিকে তাকিয়ে থাকে, ক্লাসের ফাঁকেও তাকিয়ে থাকে। শুধু তাই নয়, কালো আমার বইয়ের মাঝে একটা গোলাপ রেখেছিল। স্বপ্নার লাজুক হাসি, ওর বলা প্রতিটা কথাই
নদীর বুকে ভাঙন সৃষ্টি করছে। সারাদিন নীরবে খুব কান্না করছিল, নিজের সান্ত্বনা দিয়ে কিছু আশা নিয়ে সেদিন তোর কাছে গিয়েছিলাম রিয়াদ। যেদিন যখন তোকে জিজ্ঞাসা করলাম তুই আমাকে কী ভাবিস রিয়াদ, কী ভাবি মানে, বন্ধু নাকি বিশেষ কেউ? তুই সেদিন মুচকি এসে বলেছিলি বন্ধু, শুধু বন্ধু নয়, বিশেষ বন্ধু, যার জন্য আমি সব কিছুই করতে পারি। হঠাৎ আনমনে জিজ্ঞাসাই করেই ফেলেছিলাম, আমাকে আর স্বপ্নাকে কি একই ভাবিস নাকি ভিন্ন কিছু? সেদিন তোর বলা জবাবটা বুঝিয়ে দিয়েছিল আমি তোর প্রিয় বন্ধু হতে পারি, কিন্তু ভালোবাসা না। তোর ভালোবাসাটা হলো স্বপ্না। সেদিন রিয়াদ বলেছিল, না, এক নয়, তুই আর স্বপ্না আমার কাছে আলাদা, একজন বিশেষ কেউ, অন্যজন বন্ধু। সেদিন তোর উত্তরটা বুঝিয়ে দিয়েছিল আমি তোর বন্ধু, যেটা তুই আগেই বলেছিলি। তখন বিশেষ কেউটা তা বুঝতে অসুবিধা হলো না আমার। সেদিনের পর থেকে অনুভূতিটাকে আর জাগিয়ে তুলিনি। মনকে বুঝিয়েছিলাম ওটা ভুল ভাবনা, হয়তো ভালো লাগা, হয় এটা ভালোবাসা নয়। হঠাৎ জয়ের সাথে কেমন করে যেন ভালো সম্পর্ক গড়ে উঠলে। তুই আর স্বপ্ন প্রেম করছিস, হয়তো সেই ভাবনা থেকে আমার অবুঝ মন জয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়তে শুরু করলো। জয়ের জন্য ভালো লাগা সৃষ্টি হলো। সেই ভালো লাগা ভালোবাসার রূপ দিয়ে তোর প্রতি জমা অনুভূতিটাকে মেরে ফেললাম। তবুও মনের কোণে আশা নিয়ে সেদিন তোকে পরীক্ষা করতে চাইলাম, যখন আমার কান্না দেখে তুই বললি পরের বার থেকে জয় প্রথম হবে। তখন এক বুক আশা নিয়ে জিজ্ঞাসা করলাম, আমার কষ্টের জন্য তুই জয়কে প্রথম হিসাবে গড়ে তুলতে কেন চাচ্ছিস? তখন তুই বলেছিলি, মনে আছে রিয়াদ? বলেছিলি কারণ তুই আমার প্রিয় বন্ধু। তারপর থেকে কেন জানি না মন থেকে মেনে নিয়েছিলাম, তুই আমার ভালো লাগা ভালোবাসা জয়কে করে নিলাম। জয়ের প্রতি জন্ম নেওয়া অনুভূতিটাকে ভালোবাসা বলে চালিয়ে দিলাম। ভালোবাসা দ্বিতীয়বার অপূর্ণতা চাইনি বলে জয়ের সাথে একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন সত্যি হলো। তোর বন্ধুদের প্রতিদানে আমাদের বিয়েটা হলো। বিয়ের পর বধূ বেশে বসেছিলাম বাসর ঘরে। বাসর ঘরে নিয়ে প্রত্যেকটা মেয়েরই একটা সাজানো স্বপ্ন থাকে, প্রিয় মানুষের হাত ধরে সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি নেব। এরকম একটা স্বপ্ন নিয়ে আমি প্রহরের অপেক্ষা শুনছিলাম। প্রহরের অবসান ঘটিয়ে জয় আমার কাছে এসেছিল। সেদিন জয়ের হাত ধরে স্বপ্নটা সত্যি হয়েছিল। জয় বাসর ঘরে ঢুকে খুব মায়াভরা কণ্ঠে বলল, প্রেয়সী। আমি তখন স্বপ্নের দুনিয়া থেকে জবাব দিয়েছিলাম, হুম, ভালোবাসি। আমি মুখ তুলে জয়ের মুখশ্রীতে তাকালাম। জয় মুচকি হেসে পাশে বসে আমার হাতটা ধরলো, হাত ধরে বলল, এই হাতটা আজ ধরলাম, আর কখনো ছাড়বো না। একটু থেমে পুনরায় বলল, হাত ধরে সারাটা জনম কাটাতে চাই, সুখে দুঃখে সবসময় পাশে চাই। আমি জয়ের মুখশ্রীতে তাকিয়ে রইলাম। জয় আবারও বলল, প্রেয়সী থাকবে তো সারা জীবন পাশে? সেদিন আমার সত্যি স্বপ্নের মতো কেটে গেল। তারপর 2 বছর পার হয়ে গেল। দিনগুলো খুব ভালোই চলছিল। সব কিছুর মাঝে একটা শূন্যতা ছিল। সেটা হলো রিয়াদ নামের বন্ধুটা। বিয়ের পর তোর সাথে আর যোগাযোগ হয়নি। আমার মন খারাপের গল্পগুলো সেদিন জয়ের সাথে করে উঠতে পারিনি। মন খারাপ হলে প্রথম যার নামটা মাথায় আসতো সে হলো রিয়াদ। ভেবেছিলাম হয়তো স্বপ্নার সাথে দিনগুলো তোর ভালোই কাটছে। চিঠি লিখে দেওয়ার আবদার, মেলা নিয়ে যাওয়ার বায়না করার মানুষটা এই নদী ছিল না বলেই হয়তো ভালোই কাটছে তোর দিন। সেদিন মনে হয়েছিল তোর আর স্বপ্নার কথা জানার পরও তোকে বিরক্ত করাটা আমার ভুল ছিল। কি করব বল, বড্ড বোকা ছিলাম যে। যাই হোক, 2 বছর পর হঠাৎ দিন মন খারাপের গল্প নিয়ে জয়ের সামনে এসে দাঁড়ালো। জয় বিষণ্ণ মন নিয়ে বলল, প্রেয়সী, আমার সব কিছু শেষ হয়ে গেছে। কি হয়ে গেছে? তুমি এভাবে বলছো কেন? আমায় ছেড়ে যাবো না তো প্রেয়সী? বলো না, সত্যিটা জানার পর চলে যাব না তো? কি হয়েছে আমায় এটা বলো। সেদিন জয় যা বলল তার জন্য প্রস্তুত ছিলাম না। জয় বলল, আমি কোনোদিন বাবা হতে পারবো না প্রেয়সী। সেদিন চমকালো, ভেঙে পড়িনি। ভেঙে পড়ার পূর্বের মুহূর্তে তোর বলা একটাই কথা কড়া নাড়ল, সবসময় মাথা ঠান্ডা রেখে চলবি, কোনো কিছুতে উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত নিস না। সেদিন জয়ের কথায় আমি মানিনি। শহরে এসে ডাক্তার দেখাতে বলেছিলাম। ডাক্তার দেখানোর পর সেখানেও পরিষ্কার লেখা ছিল, কোনোদিন বাবা হতে পারবে না। ভালোই বেসেছিলাম, তখন মনে করেছিলাম ভালোবাসা দিয়েই সব পূর্ণতা ভুলিয়ে যাব। সন্তানহীন হয়ে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছিলাম। তখন সংসার জীবনে 4 বছর চলে। হঠাৎ একদিন তথ্য সব কিছু বদলে দিল। কিছুদিন যাবৎ মাথা ঘুরে বমি পায়। এসব দেখে মনের মধ্যে সন্দেহ জাগলো। তাই তো নাড়ি দেখে গর্ভবতী কিনা বলতে পারতো যে দাদিমা, তাকে ডাক পাঠালাম ঋতুকে দিয়ে। সে এসে নিশ্চিত করলো আমি গর্ভবতী। প্রথমে ভেবেছিলাম হয়তো চমক ঘটেছে, আমার শূন্য কল ভরিয়ে দিতে আমার সন্তান এসেছে। হঠাৎ দমকা হাওয়া সব বদলে গেল। দমকা হওয়া এলোমেলো হয়ে গেল সব কিছু। জয় মেনে নিতে পারল না এই সন্তানটা তার। সুখের সংসার শুরু হলো অশান্তি, ঝগড়া, বিবাদ।
শত চেষ্টা করে আমি বুঝতে পারলাম না, হয়তো রিপোর্টে ভুল ছিল। জয় মানতে নারাজ। মাঝে মাঝে মনে হতো নিজের অজান্তে ভুল করে ফেলেছি নাকি। নিজেকে দোষারোপ করতে দুবার ভাবিনি। হঠাৎ একদিন জয় বলল, আমি বিচ্ছেদ চাচ্ছি, মানে তালাক। সেদিনই মনের মধ্যে কি চলছিল তা বলে বোঝানো সম্ভব নয়, তবুও আমি জোর দিয়ে বলছিলাম আমি বিচ্ছেদ চাই না। জয় শত চেষ্টা করেও আমাকে রাজি করাতে পারল না। আমি নিজের সিদ্ধান্তে অটল ছিলাম। তারপর যে কি হলো, জীবনের চরম সত্যের মুখোমুখি হতে হলো আমাকে। ঋতুর মাধ্যমে জানলাম জয় স্বপ্নার সাথে সম্পর্কে লিপ্ত। তাদের সম্পর্কের পরিণতি চাই, তাই আমাকে তালাক দিতে চাচ্ছে জয়। প্রথমে ঋতুর কথা বিশ্বাস হয়নি। তারপর ঋতু আমার হাতে স্বপ্নার দেওয়া জয়কে লেখা একটা চিঠি আমার হাতে তুলে দিল। সেখানে ওদের সম্পর্কে 3টা বছর সুন্দর মুহূর্ত বর্ণনা দেওয়া আছে। বলার মতো ভাষা খুঁজে পাইনি। সেদিন তোর সাক্ষাৎ খুব করে চাইছিলাম রিয়াদ। ঋতুকে দিয়ে তোর খোঁজ নিতে পাঠালাম, কিন্তু তুই ছিলি না। তোর খোঁজ না পেয়ে কী করবো ভেবে পাচ্ছিলাম না। ঋতু আমাকে খুব ভালোবাসে, তাই আমার জন্য অনেক কিছু করেছে। সেদিন রাতে হঠাৎ করে স্বপ্নার আগমন ঘটে আমাদের বাড়িতে। স্বপ্নার আগমন আমাকে বুঝিয়ে দিচ্ছিল আমার সংসার জীবনটা বোধহয় এখানেই শেষ। কিন্তু সেদিন রাতে আমি যা শুনলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার শাশুড়ি আম্মা সবটাই জানতেন, কিন্তু তিনি নিশ্চুপ ছিলেন। হয়তো কর্মষ্ঠ সন্তানের সিদ্ধান্তে বাধা দেওয়ার ক্ষমতা তার ছিল না। তবে ঋতু চুপ ছিল না, সে সাহায্য করেছিল। ঋতুর জন্য সেদিন জয় এবং স্বপ্নার কথোপকথন আমার কান অব্দি এসেছিল। সেদিন রাতে জয় এবং স্বপ্না বলেছিল, তুমি আমাকে সত্যিই ভালোবাসো জয়? এটা কোন ধরনের কথা স্বপ্না? তুমি খুব ভালোভাবেই জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তাহলে তোমার জীবনে এখনও নদী কেন আছে? ও তালাক দিতে চাচ্ছে না, কিভাবে নিব? আমি এসব কথা এখনও শুনতে চাই না। এসব পুরনো কথা। নতুন কি সিদ্ধান্ত নিয়েছে তাই বলো। নতুন সিদ্ধান্ত মানে? মেরে ফেলো নদীকে। স্বপ্নার কথা জয় কিছুটা অবাক হলো, কিছু বলল না। খুব আস্তে করে বলল, নিজের গায়ে খুনির কলঙ্ক লাগানো ঠিক হবে? আমাকে পেতে হলে তোমাকে নদীকে জীবন থেকে সরাতে হবে। তাই নদীকে মরতে হবে। তবে তুমি যদি চাও, আমাকে না চাও তবে। এসব বলো না, আমি সত্যিই তোমাকে চাই। আমি তোমাকে খুব ভালোবাসি স্বপ্না। তোমার জন্য আমি নদীকে জীবন থেকে সরাতে রাজি আছি। নদীকে সরাতে আমি ওকে মেরে ফেলতে হয় তবে তাই করব। তাহলে যা করার আজকেই করব। পরের কথাগুলো শোনার আর সাহস হলো না। তাই চলে গেলাম নিজের সন্তানের কথা ভেবে। ঋতুর কথা মতো সেদিন রাতে বাড়ি ছাড়লাম। নিজের বাড়িতে যাওয়ার সাহস হয়নি। বিবাহিতের বোঝা বোধহয় কোনো বাবা মার সুখের নয়। তাই বাবা মাকে নিজের দুঃখের কথা না জানিয়ে চলে এলাম। সেই সাথে আরও একটি কারণ ছিল, জয় আমাকে আর কখনো যাতে না খুঁজে পায়। তাই শহরে চলে এলাম। শহরে রাইসাই একমাত্র পরিচিত ছিল বলে ওর কাছে এলাম। রিয়াদ, তোকে আমি কখনো অবিশ্বাস করতে চাইনি, এখনও চাই না। তবে জীবনের শেষ মুহূর্তে আগে অন্তত একবার জানতে চাই, কেন ভালোবাসলি না আমাকে? ভালো যখন স্বপ্নাকেই বেসেছিলি, তাহলে ততটা ভালোবাসা দিলি না কেন যতটা বাসলে সে তোকে ছেড়ে যেতে পারে না? আমি আজও বিশ্বাস করতে করি তোর ভালোবাসায় কোনো খাত ছিল না। হয়তো স্বপ্নার ভালোবাসায় খাত ছিল, তাই ও তোকে ছেড়ে জয়কে ধরেছিল। কিন্তু ধরলই যখন, তখন জয়কে কেন? কেন আমার সন্তানের ভাগ্য থেকে বাবার পরিচয় কেড়ে নিল? পরিশেষে আমার জীবনে জয়ের সাথে কাটানো মুহূর্তগুলো যতটা না মনে পড়ে, তার চেয়ে তোর সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে। এটা কি বলে? দিনপঞ্জিকাটা ভালোভাবে দেখলো রিয়াদ। এতটুকু লেখা ছাড়া আর কিছুই আছে কিনা। শেষের পৃষ্ঠায় 2 লাইন আরেকটু লেখা ছিল, তুই বন্ধু সুদূর আকাশ, আমি ঢেউময় নীর, চাইলেও পারবো না ছুতে আমি বন্ধুর মন। রিয়াদ অনুভব করলো তার চোখ অশ্রু, দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সমস্ত দিনপঞ্জি করে রিয়াদের মন বারবার বলতে চাচ্ছে, আমি তোকে খুব ভালোবাসি নদী, খুব খুব ভালোবাসি। এতক্ষণে বাচ্চাকে সামলে রাইসা রিয়াদের কাছে এলো। রাইসাকে দেখে রিয়াদ বলল, নদী কোথায়? রাইসা আস্তে করে জিজ্ঞাসা করলো, নদীকে ভালোবাসো? রিয়াদ নিজেকে সামলে বলল, যা বলা তাকেই বলবো। সময়ের কাজ অসময়ে করলে ভুল হয়, ভুল শুধরে নিব, উপায় নেই। কেন? নদী নেই। রিয়া চমকালো, নিজেকে স্বাভাবিক রেখে জিজ্ঞাসা করলো, মানে? নেই মানে? নদী তার ঢেউয়ের মাঝে হারিয়ে গেছে। সে হারিয়ে গিয়ে বুঝিয়ে দিয়েছে সে কারো নয়। নদী কিছু বুঝতে পারছি না। রাইসা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সেদিন বাড়িতে নদী একা ছিল, গর্ভাবস্থায়, প্রায় 9 মাস চলছে। মন থেকে ওকে একা ছেড়ে যেতে ইচ্ছে না করলে উপায় ছিল না। সেদিন আমাকে আমার স্বামী রবিনকে একটা কাজেই যেতে হয়েছিল। আমি অবশ্য যথেষ্ট তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করছি। 2 ঘন্টার মধ্যে বাড়ি ফিরে এসেও লাভ হলো না। যা ক্ষতি হওয়ার হয়েই গেল। দরজা খোলা দেখে মনের মধ্যে ভয় জন্ম নিয়েছিল। ভয়কে সত্যি করে দিয়ে নদী রক্তাক্ত অবস্থায় সেদিন পড়েছিল। দ্রুত হাসপাতালে নেওয়ায় বাচ্চা বেঁচে গিয়েছিল, কিন্তু নদী বাঁচেনি। আমি জানি না সেদিন নদীর সাথে কী হয়েছিল, তবে ওর গলায়
দাগ দেখে এটা বুঝেছিলাম কেউ ওর গলা চেপে ধরেছিল। নদী সেদিন চলে গেছিল ঠিকই, তবে নিঃসন্তান এই রাইসার বুকে একটা সুন্দর মেয়ে তুলে দিয়ে গেল। শেষ বাক্যটা রাইসা খুব তৃপ্তির সাথে বলেছিল। রিয়াদ পৃথিবী সেখানেই থমকে গেল। রাইসা সেখানেই বসে পড়ল। রাইসা অন্য ঘরে চলে গেল। কিছুক্ষণ পর একটা ফুটফুটে বাচ্চাকে কোলে নিয়ে রিয়াদের সামনে এলো। রিয়াদের চোখ দিয়ে অশ্রু পড়ছিল। রিয়াদ হাউমাউ করে কাঁদতে চাচ্ছে কিন্তু পারছে না। ভিতরে সব কান্নাগুলো দলা পাকিয়ে গেল। রাইসা বাচ্চাটাকে রিয়াদের সামনে ধরে বলল, নদীর মেয়ে। রিয়াদ চোখ তুলে বাচ্চাটার দিকে তাকালো। পরম স্নেহে একটা হাত বাড়িয়ে দিয়ে বাচ্চাটাকে মাথায় তুলল। মুখশ্রীর সামনে এগিয়ে এনে চুমু খেলো। রাইসা পুনরায় বলল, ওর নাম রিয়ানা। নদী তোমার সাথে মিল বলে এই নামটা রেখেছিল। রিয়াদ বলল, ওকে আমার কোলে দিবেন? হ্যাঁ। রিয়াদ রিয়ানাকে কোলে নিয়ে অনেকগুলো চুমু খেলো। রিয়ানার মুখশ্রীতে তাকিয়ে মনে মনে দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোবাসা দুই পক্ষ ছিল, কিন্তু তাও অচেনা হয়ে গেল। রিয়াদ জয় আর স্বপ্নার মুখোমুখি দাঁড়িয়েছে। জয় বিরক্তি নিয়ে বলল, তুই বারবার আমাদের বিরক্ত করতে কেন আসছিস? নদীকে মেরে ফেললি কেন? রিয়াদের কঠিন গলায় বলা কথাটি জয় এবং স্বপ্নাকে অবাক করে দিল। জয়ের আম্মা কিছু বলতে নিলে রিয়াদ তার সামনে হাত জোর করে বলল, কাকি মা, আপনি কিছু বলবেন না দয়া করে। আমি আজ জয় আর স্বপ্নার সাথে কথা বলতে চাই। আশা করি আপনি অনেক কিছু জানেন, হয়তো বলতে চাইবেন না, তাই বলছি। বলতে না পারেন অন্তত আমাকে বাধা দিন না। ঋতু নিজের আম্মাকে নিয়ে অন্য ঘরে চলে গেল। জয়ের আম্মাও নীরবে চলে গেলেন। তিনি আস্থা রাখছেন জয় রিয়াদকে বুঝিয়ে পাঠিয়ে দেবেন। রিয়াদ জয়ের মুখশ্রীতে তাকিয়ে বলল, কেন মারলি? ভালোবাসতি না? ভালোবাসার সংসারে কেন তৃতীয় ব্যক্তির আগমন ঘটলো? জয় নিশ্চুপ। রিয়া স্বপ্নার দিকে প্রশ্ন ছিল, তুই না আমাকে ভালোবাসতি, তাহলে জয়কে কিভাবে ভালোবাসলি? তুই না আমার জন্য পাগল ছিলি, তাহলে জয়কে বিয়ে কিভাবে করলি? জয় চমকে স্বপ্নার মুখশ্রীতে তাকালো, বিস্ময় নিয়ে বলল, তুমি রিয়াদকে ভালোবাসতে? স্বপ্না স্বাভাবিকভাবে বলল, এখনো বাসি। জয় এবং রিয়াদ দুজনে চমকে উঠল। স্বপ্না পুনরায় বলল, প্রেমের যুদ্ধে হেরে গিয়েও জিতে গেছি আমি, তাই আমি যা করছি তার জন্য কোনো আফসোস নেই, কখনো হবে না। এখনও আমাকে ভালোবাসলে জয় এবং নদীর সম্পর্কে কেন বাধা হয়ে দাঁড়ালি? কারণ নদীর ভালোবাসা তোকে আমার হাতে দেয়নি। তাই আস্তে করে বলল, তুমি আমাকে ভালোবাসলে না। না, আমি শুধু নদীর কান্না দেখতে চেয়েছিলাম। নদীর জন্য আমি যেভাবে কেঁদেছি ঠিক সেভাবে নদীকে কাঁদতে চেয়েছিলি। 3 বছরের প্রেম, 2 বছরের সংসার সব মিথ্যে? হ্যাঁ মিথ্যে। জয় থ মেরে দাঁড়িয়ে রইল। স্বপ্না রিয়াদের দিকে তাকিয়ে বলল, মনে পড়ে সেদিনের কথা, যেদিন আমি তোমাকে বলেছিলাম নদী তো ওর সংসার সুখে আছে, চলো আমরা দুজনে নতুন করে সংসার শুরু করি। তখন কি বলেছিলে তুমি? বলেছিলে নদী তোর জীবনে থাকুক কিংবা না থাকুক তুই তাকেই ভালোবাসবি। তারপর তুই হারিয়ে গেলি। তোকে জীবনে নাই পেতাম, অন্তত চোখের দেখাও দেখতে পেতাম না। কিন্তু তাও হলো না। কার জন্য হলো না? সেই তো নদীর জন্য। তাই আমি ঠিক করেছি নদীকে সুখী হতে দিব না। তাই হলো। জয়কে নিজের ভালোবাসায় বেঁধে নদীকে কান্নার সাগরে ভাসিয়ে দিলাম। স্বপ্নার চোখে অশ্রু, হয়তো ভালোবাসা না পর অশ্রু। কিন্তু তাই বলে সে যা করছে সেটা কি ঠিক? তখনই স্বপ্না বলে উঠল, আমিও তো ভুল করছি, তবে জয় কিন্তু নদীকে সত্যি ভালোবাসতো না। যদি সত্যি ভালোবাসতো তবে সে আমায় আসক্ত হতো না। নদীর মাধ্যমে তোর থেকে সব সুযোগ সুবিধা নেওয়াটা ছিল জয়ের উদ্দেশ্য। এখন তুই বলতে পারিস নদীকে কাঁদিয়ে আমি কি সুখী হয়েছি? না, হইনি। এখন বলবি তাহলে এসব কেন করলাম? আসলে কোনো মানুষই কষ্টে থাকতে চায় না। সবাই চায় কষ্ট থেকে মুক্তি পেতে। কষ্ট থেকে মুক্তি পাওয়ার আশায় তারা খুঁজে ভুল সিদ্ধান্ত নেয়। আমিও তেমন। আমি ভেবেছিলাম নদীর কষ্টে হয়তো আমি শান্তি পাবো। জয় যখন নদীকে বলেছিল ও বাবা হতে পারবে না, আমি ভেবেছিলাম নদী দুঃখে জয়কে ছেড়ে দিবে। কিন্তু দেয়নি। জয় যখন তালাক চাইলো তখনও দেয়নি। তাই শেষমেশ স্বপ্না থেমে গেল। রিয়াদ বলল, তাই শেষমেশ তাকে মেরে ফেলে? হুম। আমি কিন্তু মারিনি, মেরেছে জয়। নদী যাতে সন্তানকে ঢাল হয়ে ওর জীবনে ফিরে না আসে, তাই মেরে ফেলেছিল। স্বপ্ন একটু থেমে পুনরায় বলল, জানিস জয় নদীকে কিভাবে মেরেছে? নদী যখন দরজা খুলে ঠিক তখনই জয় ওর পেটে লাথি মারল। তারপর বেশ অনেকক্ষণ গলা চেপে ধরল। জানিস নদীর চোখে কতটা বিস্ময় ছিল। যার সন্তান ওর গর্ভে সেই মানুষটা ওকে যন্ত্রণা দিয়ে মারছিল। ওর নিঃশ্বাস বন্ধ করার চেষ্টা করছিল। তখন নদীর চোখে যে অশ্রুটা ছিল ওটা দেখে আমার হালকা কষ্ট ছিল। হ্যাঁ রে, শত হোক বন্ধু তো, তার এমন করুণ মৃত্যু। স্বপ্না ঘোরের মধ্যে হয়তো সব বলে দিচ্ছিল, কিন্তু অন্যদিকে রিয়াদের রিয়াকশান সে বুঝতে পারেনি। রিয়া তার ভালোবাসার করুণ পরিণতির কথা স্মরণ করে যে কাণ্ড ঘটালো তার জন্য এখানে তাকে কেউ প্রস্তুত ছিল না। স্বপ্না বলেছিল জয় এক নারীতে আসক্ত হয়ে কাটাতে পারেনি, তাই তো দ্বিতীয় নারীর প্রতি আসক্ত। তুই যদি ভাবিস জয় আমাকে ভালোবাসে তবে ভুল। জয়ের মতো
কিছু ছেলেরা শুধু নতুনত্ব খোঁজে। নদীর সাথে সব শেষ, তখনই সে নতুন মোহে পড়েছে, যার সুযোগ নিয়ে আমার প্রতিহিংসা। তুই জানিস না জয় নদীকে ঠিক কীভাবে মেরেছে? এই যে পেটে হাত দিয়ে, এখানে নদীর বাচ্চাটা ছিল, ঠিক এখানেই লাথি মেরেছে। আমি তখন কষ্ট পেয়েছিলাম জানিস রিয়াদ, কিন্তু আমার হিংসা, ঘৃণা, কষ্টের মধ্যে নদীর কষ্টটা আমাকে ছুঁতে পারেনি। নদীর শ্বাসরোধ করার সময় আমার ভালো লাগছিল। মনে হচ্ছিল ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা কমে যাচ্ছে আমার। স্বপ্ন ঘোরের মধ্যে রিয়াদকে এসব বলছিল। স্বপ্নার ঘোরগুলো বুঝতে পারেনি তার কথাগুলো রিয়াদের মধ্যে থেকে পিশাচ শক্তিকে জাগিয়ে দিয়েছিল। খাটের পাশে দা বটি রাখা ছিল। রিয়াদ দাটা হাতে নিয়ে স্বপ্নার গালায় চালিয়ে দিল। কয়েক মুহূর্তের জন্য সব নিস্তব্ধ হয়ে গেল। জয় ভয় মিশ্রিত কণ্ঠে চিৎকার দিল, স্বপ্না। জয়ের চিৎকারে অন্য ঘর থেকে ঋতু আম্মা চলে আসলো। তাদের আসতে দেরি হয়ে গেছিল। আর তার পূর্বে রিয়াদ দ্বিতীয় আঘাতটা করলো জয়কে, কিন্তু জয়ের গলায় নেয়, আঘাতটা করলো তার বুকে। একবার নয়, তিনবার আঘাত করলো। তারপর ভালোবাসা পেয়ে তাকে চিনলি না জয়? তুই তো হেরে যাওয়া মানুষ। জয় নামটা তোর সাথে যায় না। একটু থেমে পুনরায় বলল, ভালোবেসে নদীকে প্রেয়সী ডাক, তাই না যায়? অথচ প্রেয়সী নামের মানেটাই জানিস না। কথাটা বলে আরও একবার আঘাত করলো। এর মধ্যে জয়ের আম্মা চলে এলো এবং চিৎকার দিয়ে বলল, ঋতু গিয়ে রিয়াদকে ধরলো। কান্নারত কণ্ঠ বলল, আমার ভাইয়াকে ছেড়ে দাও। রিয়াদ দা ফেলে দিয়ে বসে পড়লো। গ্রামের লোকজনের সাহায্যে জয় এবং স্বপ্নাকে হাসপাতালে নেওয়া হলো, কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। কথায় বলে না, প্রতিহিংসার আঘাত ততটা মজবুত যতটা মজবুত হলে চোখের লাভায় একজন মানুষকে বিনাশ করা সম্ভব। পরিশেষে এই অন্ধকার জেলে 25 বছর কাটাচ্ছি। আমার আপন বলতে কেউ ছিল না বলে আমার পক্ষে কোনো উকিল দাঁড়ায়নি। তাছাড়া আমারও কখনো ইচ্ছে হয়নি এখান থেকে বের হওয়ার। বেশ তো আছি আমার নীরব ভালোবাসার স্মৃতি নিয়ে। রিয়ানা এতক্ষণ খুব মনোযোগ দিয়ে পুরোটা শুনছিল। হঠাৎ অনুভব হলো তার চোখের অশ্রু। গড়িয়ে পড়া অশ্রুর দিকে দৃষ্টি রেখে রিয়ানা বলল, আপনি যা বললেন তার সত্য কতটুকু? রিয়াদ একটা দীর্ঘশ্বাস হেসে ফেলে বলল, রাইসা আপুর কাছে জিজ্ঞাসা করলেই তো ঘটনাটা জানতে পারেন। তার ঠিকানা? ঠিকানা মানে? তোমার তো তার কাছে বড় হওয়ার কথা। ভাগ্যটা সাথ দেয়নি, তাই তো অনাথ আশ্রমে বড় হওয়া। রিয়াদ পুনরায় বলল, অনেক কষ্ট করে আমি আপনার অবধি এসেছি। আমি আপনার কথা সত্যতা বিচার করে জানবো কে আমার বাবা। রিয়ানা আর দাঁড়ালো না, চলে গেল। রিয়ানা রাইসার মুখোমুখি দাঁড়িয়েছে। রাইসা মাথা নত করে বলল, তুমি যা শুনেছ সব সত্যি। তোমার আমার কাছে বড় হওয়ার কথা ছিল, কিন্তু স্বার্থপর এই দুনিয়া, স্বার্থ ছাড়া মানুষ নেই। আমিও স্বার্থপর হয়ে গেলাম। তুমি যখন আমার জীবনে এসেছিলে তখন আমি নিঃসন্তান ছিলাম, তাই তোমাকে আপন করে নিয়েছিলাম। তবে যখন আমার নিজের সন্তান হলো, তখন আমার মধ্যে স্বার্থপর একটা মানুষ জন্ম নিল, যার কাছে মনে হতো তোমাকে বড় করলে আমার সন্তানের ভালোবাসায় ভাগ বসে যাবে। আমার সন্তান ততটা ভালোবাসা পাবে না যতটা প্রাপ্য। রিয়ানা একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। পুনরায় রিয়াদের সামনে আসলো রিয়ানা। প্রথমে রিয়ানা জিজ্ঞাসা করলো, কেমন আছেন? তোমাকে দেখে বেশ ভালো হয়ে গেলাম। আমাকে দেখে ভালো হয়ে গেলেন কেন? কারণ তোমার জানা। কারণ আমি আপনার নদীর মেয়ে, তাই তো? হ্যাঁ, আমার কাছে তুমি আমারই সন্তান। তাহলে এই সন্তানের কথা ভেবে এই সন্তানকে নিয়ে একটা সুন্দর জীবন কি গড়ে তুলতে পারতেন না আপনি? মানে সেদিন কি পারতেন না সব কিছু পিছনে ফেলে বাচ্চা রিয়ানার হাত ধরতে? পারতেন, কিন্তু ধরেনি। যদি ধরতেন তবে আজ আমাকে অনাথ আশ্রমে নেয় একটা পরিচয় নিয়ে এই সমাজে বড় হয়ে ওঠা হইতো। একটু থেমে রিয়ানা পুনরায় বলল, সেদিন বলেছিলে না আমি যেন বিচার করি কে আমার বাবা? আজ বলছি আমার কোনো বাবা নেই। জন্ম দিয়েছিল সে তো বাবা নয়, আর আপনিও নন। আমি যেমন একাই বড় হয়েছি, তেমনি একা। আমার কেউ নেই, কেউ না। রাগ, ক্ষোভ, হিংসা, কষ্ট যাই বলেন না কেন, নিজ নিজ স্থানে সবাই ঠিক। পরিশেষে রিয়ানার সহযোগিতায় 25 বছর পর কারাগার থেকে মুক্তি পেল রিয়াদ। মুক্তি পেয়ে রিয়াদ প্রথমে রিয়ানার সাথে সাক্ষাৎ করলো না। রিয়াদ অন্য একটা কাজ আছে বলে চলে গেল। রিয়ানাকে একটা স্থানে দেখা করতে বলল রিয়াদ। রিয়ানার কথা মতো রিয়ানা যথাসময়ে ঠিক জায়গায় চলে গেল। হঠাৎ সামনে এসে দাঁড়ালো রিয়ানা। রিয়ানা জিজ্ঞাসা করলো, এখানে ডাকলেন কেন? রিয়াদ কিছু না বলে পিছনে ঘোরার ইশারা দেখলো। রিয়ানা পিছনে ঘুরতে দেখতে পেল তার ভালোবাসা সৌরভ দাঁড়িয়ে আছে। সৌরভ হাঁটু গেড়ে বসে রিয়ানার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, বিয়ে করবে আমায়? তোমার পরিবার সবাই রাজি। আঙ্কেল সবাইকে রাজি করেছে, তাই আজ তোমার কাছে প্রস্তাব নিয়ে এলাম। যদি এখন রাজি না হই? আঙ্কেল একটি কথা বলেছেন, প্রেয়সী নাকে কখনো না ধরবে না, সবসময় হ্যাঁ ধরবে। কারণ ওরা মেয়ে জাতি, মুখে এক আর মনে এক। কি রাগে না সুইটি, কি চেয়েছি বলো? একটু না ভালোবাসা দাও না গো, একটু ভালোবাসা। সৌরভের মুখশ্রীতে এমন করছে যে রিয়ানা না হেসে পারল না। রিয়ানা সৌরভকে জড়িয়ে দিল।
পরক্ষণে মনে হলো রিয়াদ আছে। পিছনে ঘুরে রিয়াদকে দেখতে পেল না রিয়ানা। সামনে তাকিয়ে গেছে, রিয়াদ চলে গেছে। রিয়ানা জোরে বাবা বলে চিৎকার দিল। রিয়াদ পিছনে ঘুরে তাকালো। রিয়ানা পুনরায় বাবা বলে ছুটে গেল। ছুটে গিয়ে জড়িয়ে ধরল। জ্যোৎস্না রাতে চাঁদের আলোর পাশাপাশি বসে আছে বাবা মেয়ে। নাই বা হোক রক্তের সম্পর্কের বাবা মেয়ে। নিজের মানলই হলো। বাবা মেয়ের অনেক গল্প করেছে। গল্পের এক পর্যায়ে রিয়ানা উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে হাতগুলো মেলে দিয়ে রিয়াদের উদ্দেশ্যে বলল, আমি আকাশের হাজার তারার ভিড়ে ছড়িয়ে দিব তোমার প্রেমের গল্প। তারার বার্তাবাহক হয়ে পৌঁছে দিবে মায়ের কাছে তোমার সেই অচেনা প্রেমের গল্প। সমাপ্ত। অচেনা প্রেমের গল্প দ্বিতীয় এবং শেষ পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকটা গল্পে এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন তারপরের পার্টগুলো।